আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। ভাই আমাদের এক্সাম কবে থেকে শুরু হবে প্লিজ বলবেন। আর তো মনে হয় 2-3টা ক্লাস আছে, এই ক্লাসের পরেই এক্সাম শুরু হয়ে যাবে। আশিক ভাই হচ্ছে একটু ময়মনসিং গেছে একটু কাজে, তো আশিক ভাই আসার পরেই আমরা এক্সাম শুরু করে দেবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আদব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্মৃতি আপু কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের কি অবস্থা বলেন তো? বেশ কিছুদিন পরে দেখা হলো। কেমন আছেন সবাই? ইয়াল্লা ফোন কেমনে চুরি হয়েছে? কোথা থেকে ফোন চুরি হলো? বাসা থেকে? আলহামদুলিল্লাহ। ওকে, পড়াশোনার কি অবস্থা বলেন? মোটামুটি তো শেষই, আর 1-2টা ক্লাস বাকি আছে। এই 2টা ক্লাস নিলেই মনে হয় শেষ, সবকিছু গুছায় আসছে মেবি। আলহামদুলিল্লাহ ভালো। ওকে, আর এক্সাম নিয়ে টেনশন করার দরকার নেই। এক্সাম খুব মানে আর্লি শুরু হয়ে যাবে। আর সার্কুলার মেবি হচ্ছে এই মাসের 30 তারিখেই হবে, সার্কুলার হওয়ার যতটুকু পসিবিলিটি আছে। আর সার্কুলার হয়ে যাওয়ার পরে এক্সামগুলো ধুমাই দিব আর হচ্ছে প্র্যাকটিস শুরু করে দেবো। ওকে, আজকে হচ্ছে 2টা জিনিস আমরা করবো, একটা হচ্ছে ক্লোজ আর ফ্রেজ। 35তম বিসিএস এর আগ পর্যন্ত আমাদের এই জিনিসগুলোর এত বেশি ইম্পর্টেন্স ছিল না, কিন্তু 35-এর পর থেকে ফ্রেজ ক্লোজ এই 2টা জিনিসই আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়েছে। কারণ ফ্রেজে যদি আমরা দেখি একদম রিসেন্ট বিসিএস 37, 38 আর হচ্ছে 44, এই বিসিএস গুলোতে হচ্ছে ক্লজ থেকে প্রশ্ন আসছে, আর ফ্রেজ থেকে প্রশ্ন আসছে হচ্ছে 40 বিসিএস এ প্রশ্ন আসছে। তো ফ্রেজ আর ক্লোজ আমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, একটা ভাইটাল টপিক আমরা বলতে পারি, যেটাকে আমরা 3 স্টার টপিক ধরতে পারি। আমরা যখন লিস্ট লিখে দিয়েছিলাম তখনও কিন্তু লিখে দিয়েছিলাম যে এটা একটা 3 স্টার টপিক, মানে হচ্ছে ক্লোজ বা ফ্রেজ থেকে যে কোনো একটা কোশ্চেন আমরা মানে ধরেই নিতে পারি যে পরীক্ষার মধ্যে আমাদের আসবে। এখন ফ্যাক্ট হচ্ছে যে ক্লোজ আর ফ্রেজের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের প্রিলিমিনারির জন্য হচ্ছে ক্লোজ। ক্লোজের মধ্যেই হচ্ছে আবার নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ আর হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ। এই 3টা ক্লোজ আমাদের খুব ভালোভাবে জানতে হবে। ফ্রেজের মধ্যে এই 3টা ফ্রেজের পাশাপাশি হচ্ছে প্রিপোজিশন ফ্রেজ। এই প্রিপোজিশন ফ্রেজ, এই কয়েকটা জিনিস যদি আমরা মোটামুটি ভাবে ভালো করে আয়ত্তে নিয়ে আসতে পারি, তাহলে আমরা ধরেই নিতে পারবো যে মোটামুটি এখান থেকে হচ্ছে একটা মার্ক কমন পাবো। ভাইয়া ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ নিব নাকি রিসেন্ট জব সলিউশন নিব? ক্র্যাক নিতে পারেন। রিসেন্ট জব সলিউশন বলতে আপনার যদি জব সলিউশন আগে পড়া থাকে খুব ভালোভাবে, তাহলে শুধুমাত্র রিসেন্টটা নিতে পারেন। আর যদি সাবজেক্ট ওয়াইজ বা টপিক ওয়াইজ জানার দরকার থাকে তাহলে হচ্ছে এটা। রুমের জানালা দিয়ে নিয়ে গেছে ভাইয়া। আহারে, আমারও হচ্ছে ঢাকায় যখন ছিলাম তখন জানালা দিয়ে আমার রুমমেটের ফোন, আমার ফোনটা আর রুমমেটের ফোনটা একসাথে চার্জে দেওয়া ছিল। মানে আমার সৌভাগ্য, ভাইয়ের দুর্ভাগ্যক্রমে হচ্ছে ভাইয়ের ফোনটাই নিয়ে গেছে। আমরা একদম নতুন ফোন ছিল, আমারটা যদি নিয়ে যেত তাহলে মানে হয় মাত্র 2 মাসের মধ্যে। এই যে এই ফোনটাই রেডমি নোট 10 প্রো ম্যাক্স, এইটা যখন কিনছি, এটা হচ্ছে কেনার এই 7 দিনের মাথায় আর কি, রাত 3টার দিকে পড়াশোনা করতেছিলাম, রুমের দরজা খোলা ছিল, গরমের দিন। আমি আবার ওই রাত্রেবেলাও হুটহাট করে গরম লাগলে গোসল করতাম, গিয়ে ওয়াশরুমে গেছি গোসল করার জন্য। এসে দেখি হচ্ছে জানালার দরজা মানে সরি জানালার হচ্ছে যে ইয়াটা ছিল ওইটা খোলা, প্লাস হচ্ছে মানে চার্জে দিয়ে রাখছিলাম তো উপরে, চার্জার সবকিছু নিচে ফেলানো। ওদের মনে হয় কোটা বা কোনো সিস্টেম আছে, ওইটা দিয়ে অনেক দূরে মানে জানালা এখানে হয়তো বা 10 ফিট হবে, অন্তত পক্ষে 10 ফিট ভিতরে ফোন ছিল, কিভাবে যেন নিয়ে গেছে। ওকে, তাহলে ফার্স্ট কথা হচ্ছে আমাদের ক্লজ কি, এটা হচ্ছে ফ্যাক্ট। ক্লোজ ফ্রেজ এগুলা যা আমাদের হচ্ছে এই যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আছে না, এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আর হচ্ছে এই যে ক্লজ একই জিনিস, ঠিক আছে। শুধুমাত্র যেখানে নাউন হতো সেখানে আমাদের নাউন ক্লজ হয়, যেখানে অ্যাডজেক্টিভ হতো সেখানে অ্যাডজেক্টিভ ক্লজ হয়, যেখানে অ্যাডভার্ব হতো সেখানে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। এভাবে করে জিনিসগুলো হচ্ছে আইডেন্টিফিকেশন করা হয়। কিন্তু সবার আগে আমাদের জানতে হবে ক্লজ কি। ক্লজ হচ্ছে একগুচ্ছ ওয়ার্ড, একগুচ্ছ ওয়ার্ড। এই একগুচ্ছ ওয়ার্ডের 2টা বৈশিষ্ট্য থাকবে। কি কি বৈশিষ্ট্য থাকবে? ফার্স্ট কথা হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, আর সেকেন্ড কথা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখন ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব যেগুলো দেখলে টেন্স চেনা যায়, টেন্স চেনা যায়।
সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। আমরা কিন্তু ভার্বের মধ্যে অলরেডি পড়ছি, ভার্ব দুইটা মেইন পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি, যেগুলো দেখে টেন্স চেনা যায়। নন ফাইনাইট ভার্ব গুলো দেখে টেন্স চেনা যায় না। আমি বললাম আই এম প্লেইং ফুটবল, আই এম প্লেইং ফুটবল, ওকে, এফবি, ফুটবল। তাহলে আই এম প্লেইং ফুটবল, এই যে এম প্লেইং, এটা দ্বারা বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে। বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, আমি বর্তমান সময়ে কাজটা করছি, এটা বোঝা যায়। আবার আমি যদি লিখতাম আই প্লেইড ফুটবল, আই প্লেইড ফুটবল, বোঝা যেত যে আমি ফুটবল খেলেছিলাম, তার মানে অতীতকালে। কিন্তু আমি এখানে বললাম যে সুইমিং ইজ এ গুড হ্যাবিট, সুইমিং ইজ আ গুড হ্যাবিট, সাঁতার কাটা ভালো অভ্যাস। এখন সাঁতার কাটা দিয়ে আমি কি বুঝলাম, যে বর্তমানে সাঁতার কাটা নাকি অতীতে সাঁতার কাটা নাকি ভবিষ্যতে সাঁতার কাটা, এটা বোঝার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। আমি বললাম গার্ডেনিং ইজ মাই হবি, গার্ডেন করা বা হচ্ছে কি করা, মানে বাগান করা হচ্ছে আমার একটা শখ। এখন বাগান করা কি অতীতে বাগান করা নাকি বর্তমানে বাগান করা নাকি ভবিষ্যতে বাগান করা, এগুলো কোনো কিছু বোঝায়? বোঝায় না। যখনই আমাদের যে টেন্স গুলো দ্বারা হচ্ছে বা হচ্ছে যে সেন্টেন্স গুলো দ্বারা, যে ভার্ব গুলো দ্বারা কোনো টেন্স শনাক্ত করা যায় না বা কোন সময়ে কাজটা হচ্ছে এটা শনাক্ত করা যায় না, এটাকে বলা হয় ফাইনাইট ভার্ব, সরি নন ফাইনাইট ভার্ব। এখানে কি লিখছি আমি, হ্যাঁ নন ফাইনাইট ভার্ব। আর যেগুলো দ্বারা হচ্ছে আমাদের টেন্স শনাক্ত করতে পারবো বা কোন সময়ে কাজটা হচ্ছে এটা শনাক্ত করব, সেগুলোকেই বলা হয় ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আবার 3 প্রকার আছে, এগুলো আমরা ভার্বের ক্লাসে পড়েছিলাম। সো ফ্যাক্ট হচ্ছে যে যখন একটা ক্লজ হতে হবে তখন অবশ্যই এরকম ভাবে একাধিক ওয়ার্ড থাকতে হবে, একটা ওয়ার্ড নিয়ে কখনোই ক্লজ হবে না, একাধিক ওয়ার্ড থাকতে হবে এবং দুইটা শর্ত থাকবে, ওই ওয়ার্ডগুলোর মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে। সাবজেক্ট কি, কোনো একটা ভার্বের কাজ যে করে সেই হচ্ছে সাবজেক্ট। আমি বললাম যে she phoned me last night, she phoned me last night, এটাকে কি আমরা একটা ক্লজ বলতে পারবো কিনা? এখানে ইয়া কি, ভার্ব কি, ভার্ব হচ্ছে ফোন্ড, আর ফোন্ড কোন ফর্মে আছে, V2 ফর্মে আছে, মানে হচ্ছে ফার্স্ট ফর্মে আছে। তার মানে এটা দেখে ফার্স্ট কথা চেনা গেল, টেন্স চেনা গেল। সেকেন্ড কথা যে এখানে একটা সাবজেক্ট আছে কিনা দেখি, তাহলে ফোন করছে, এই ফোন করার কাজটা কে করছে, ফোন করার কাজ করছে she, তার মানে she এখানে একটা সাবজেক্ট। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে একগুচ্ছ ওয়ার্ড থাকতে হবে, 1 2 3 4 5, 5টা ওয়ার্ড আছে, তার মানে এখানে একটা একগুচ্ছ ওয়ার্ড আছে সেন্টেন্সটার মধ্যে, প্রথম শর্ত হলো। দ্বিতীয় শর্ত হচ্ছে এখানে একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। ফাইনাইট ভার্ব মানে কি, যে ভার্ব দেখে টেন্স চেনা যাবে। তাহলে ফোন্ড অবশ্যই V2 ফর্ম, মানে ভার্বের পাস্ট ফর্ম, তার মানে এখানে অবশ্যই টেন্স চেনা যাচ্ছে অতীতকাল, তার মানে এখানে একটা ফাইনাইট ভার্ব আছে। থার্ড কথা হচ্ছে এখানে সাবজেক্ট আছে কিনা, এই V2 ফোনের কাজ কে করছে, ফোনের কাজ করছে she, তার মানে she হচ্ছে এখানে সাবজেক্ট। তার মানে এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, এখানে একগুচ্ছ ওয়ার্ড আছে, তার মানে এটা অবশ্যই একটা ক্লজ। এই হচ্ছে ক্লজের বেসিক জিনিস। ক্লজ তাহলে কি, ক্লজ হচ্ছে একগুচ্ছ ওয়ার্ড যেখানে একটা সাবজেক্ট থাকবে আর হচ্ছে কি থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লজ কি জিনিস এইটুকু আমরা বুঝেছি কিনা আগে একটু আমাকে বলেন তো। এটুকু পর্যন্ত বুঝলে একটু ক্লিয়ার লেখেন সবাই। ক্লিয়ার ভাই, ওকে। ক্লিয়ার, ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। এরপর আসি আমাদের ক্লজের প্রকারভেদ। ক্লজ হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ, এই যে ডিপেন্ডেন্ট যে ক্লজটা আছে, এই ডিপেন্ডেন্ট ক্লজটাকেই বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আর যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে এটাকে বলা হয় হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, ওকে। এগুলো হচ্ছে এদের সিনোনিম। যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেটাকেই বলা হয় প্রিন্সিপাল ক্লজ, যেটা ডিপেন্ডেন্ট ক্লজ এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, যেটা কোঅর্ডিনেট ক্লজ তো কোঅর্ডিনেট ক্লজই। তাহলে ইন্ডিপেন্ডেন্ট, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, এই হচ্ছে 3 প্রকার ক্লজ। কোন ক্লজটা আমরা কিভাবে শনাক্ত করব? ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন ক্লজ, মানে যখন আমি একটা ক্লজ লিখবো এটা পুরোপুরি ভাবে নিজের অর্থ প্রকাশ করবে, মনের মধ্যে কোনো কিছু থাকবে না, তখন সেটাকে বলা হয় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ কি, ডিপেন্ডেন্ট ক্লজে হচ্ছে বলার পরেও আমাদের কিছু একটা শুনতে মন চাবে এরকম ব্যাপারটা হবে, তখন হচ্ছে সেটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আর কোঅর্ডিনেট ক্লজ কি,
বা ডিপেন্ডেন্ট বা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কি, দুইটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে কিন্তু এরা কোনো একটা লিঙ্কার দ্বারা যুক্ত থাকবে, এন্ড বাট এই ধরনের লিঙ্কার গুলো দ্বারা যুক্ত থাকবে। যেমন আমি বললাম যে আমি সকালে উঠে, আমি সকালে উঠে, সকালে উঠে, আমি সকালে উঠে। ওকে, এখন আমি সকালে উঠে কি একটা মানে মনের ভাব কি পুরোপুরি প্রকাশ পাইছে? প্রকাশ পায় নাই। তার মানে যেহেতু এই জিনিসটা পুরোপুরি হচ্ছে মনের ভাব প্রকাশ করে নাই, তার মানে এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। আমি বললাম যে যদি তুমি যাও, যদি তুমি যাও বলে আমি আর লিখলাম না। তো যদি তুমি যাও এটা দ্বারা মনের ভাব যেহেতু পুরোপুরি ভাবে প্রকাশ পাচ্ছে না, তার মানে অবশ্যই হচ্ছে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আমি বললাম তবে আমি যাব, তবে আমি যাব। দেখেন, তবে আমি যাব পুরাটা যখন বললাম তখনই হচ্ছে মনের ভাবটা পুরোপুরি ভাবে হচ্ছে প্রকাশ পেল। তার মানে এইখানে হচ্ছে এই যদি তুমি যাও এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। আমি যাব এই কথাটা যদি শুধু আমি বলি মনের ভাব পুরোপুরি প্রকাশ পায়? পুরোপুরি প্রকাশ পায়। আমি যাব আমি বললাম, তার মানে এইটুক কথা দ্বারা মনের ভাব কিন্তু পুরোপুরি ভাবে প্রকাশ পাচ্ছে। ওকে, তার মানে এইটুক জায়গাকে বলবো আমরা হচ্ছে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে হচ্ছে স্বাধীন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আর এই যে তবে দ্বারা লিঙ্কার দ্বারা যুক্ত হলো, আমি বললাম যে যদি মিশাই দিয়ে আমি বললাম তুমি যাও তবে আমি যাব। দেখেন তুমি যাও এখন এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আমি যাব এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তবে দ্বারা যুক্ত হলো তখন এটা হয়ে গেল একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই হচ্ছে তিন প্রকার ক্লজ, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এই তিন প্রকার হচ্ছে ক্লজ। এগুলা থেকে খুব আহামরি প্রশ্ন আসে না, সাধারণত এই যে সাবঅর্ডিনেট যে ক্লজটা আসে এইটাই মাঝে মাঝে এইভাবে করে দিয়ে দেয়, যেমন as he knows English, as he knows English, as he knows English, he will get a great job. He will get a good job. যেহেতু সব ভালো ইংলিশ জানে সে একটা ভালো চাকরি পাবে। এই যে as he knows English, যেহেতু সে ভালো ইংলিশ জানে, তাহলে কি পুরোপুরি ভাবে হচ্ছে মনের ভাব প্রকাশ পাইছে না? তার মানে এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট বা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে হি উইল গেট এ গুড জব, সে একটা ভালো চাকরি পাবে, পুরোপুরি মনের ভাব প্রকাশ পাইছে না? পাইছে। তার মানে হচ্ছে এটা একটা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ এইভাবে করে আমাদের হচ্ছে মাঝে মাঝেই হচ্ছে এইভাবে করে ডাইরেক্ট দিয়ে বলবে নিচের কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এই দুইটা থেকেই বেশিরভাগ আসে, কোঅর্ডিনেট থেকে এত বেশি প্রশ্ন আসে না। এই ধরনের ক্লজগুলো আমরা সহজে কি দিয়ে ইয়া করতে পারি? সাধারণত এই যে লিঙ্কার বা লিঙ্কিং কিছু ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডগুলো যেগুলোর সাথে যুক্ত থাকে এরা সাধারণত ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ হয়। যেমন সিন্স, অ্যাজ, এই যে অ্যাজ, সিন্স, when, তারপরে হচ্ছে দো, অলদো, তারপরে হচ্ছে আপনার সো দ্যাট, ইফ। এই যে এগুলা যদি যুক্ত থাকে এগুলা সাধারণত হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে কাজ করে। যেমন as he knows English, he will get a good job, এই যে as থাকার কারণে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ হইছে। মজার ব্যাপার হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজটাকেই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট করা যায় শুধুমাত্র যদি আমরা এই যে মার্কার গুলো আছে বা এই যে লিঙ্কার গুলো আছে এই ওয়ার্ড গুলো যদি আমরা শুধু তুলে দেই তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা ডিপেন্ডেন্ট ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। যেমন as he knows English, এখানকার মধ্যে যদি আমরা as কোনোভাবে উঠাই দেই তাহলেই হবে he knows English, সে ইংলিশ ভালো জানে। দেখুন এখন পুরোপুরি ভাবে নিজে অর্থ প্রকাশ করতে পারছে, তার মানে এটা এতক্ষণ as এর কারণে ছিল হচ্ছে এটা ডিপেন্ডেন্ট ক্লজ, as তুলে দেওয়ার সাথে সাথে এটা হয়ে গেল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এভাবে করেও ডিপেন্ডেন্ট ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে রূপান্তর করা যায়। তাহলে এই হচ্ছে আমাদের ক্লজ মূলত তিন প্রকার, কি কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ আর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এই হচ্ছে ক্লজের মোটামুটি ক্লাসিফিকেশন। এখানকার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে কিভাবে হচ্ছে আমাদের হচ্ছে ইয়াগুলো আইডেন্টিফিকেশন করতে হবে, ডিপেন্ডেন্ট ক্লজ গুলো আইডেন্টিফিকেশন আসে, আর ডিপেন্ডেন্ট ক্লজকে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ করা যায়। সাপোজ একটা ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে দিবে, দিয়ে বলবে এটার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রূপটা কি হবে, তখন আমরা যে ক্লজ মার্কার গুলো থাকবে বা হচ্ছে এই যে ইয়েগুলো থাকবে লিঙ্কার্স বা লিঙ্কিং ওয়ার্ড গুলো থাকবে, এই লিঙ্কিং ওয়ার্ড গুলো যদি আমরা সরাই দিই তাহলেই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজে পরিণত হবে। ওকে, এইরূপ জায়গায় ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। এবার ক্লিয়ার হলে শুধু হুম লিখবেন, HMM, হুম হুম হুম।
ওকে, লিমা খানম সুজন দাদা সুমাইয়া আক্তার, স্মৃতি, সুবর্ণা। ওকে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে এখন। এখন আমরা আসি যে বিভিন্ন প্রকার যে ক্লজ গুলা আছে, যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, এর মধ্যে হচ্ছে আমরা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ গুলো একটু দেখি। প্রথম কথা হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লোজ কিছুই না, নাউনের কাজ যে জিনিসটা করতো, একটা পার্টস অফ স্পিচ, ওই যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আছে না, একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে আইডেন্টিফাই করি আমরা, নাউন যেই যেই জায়গায় ব্যবহৃত হয় নাউন ক্লজও সেই সেই জায়গায় ব্যবহৃত হয়। যেমন নাউন কোথায় কোথায় ব্যবহৃত হয়, প্রথম হচ্ছে নাউন হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তার মানে সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহৃত হতে পারে। দুই নাম্বার কথা হচ্ছে অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়, তার মানে নাউন ক্লজ হচ্ছে এই অবজেক্ট হিসেবেও ব্যবহার করতে হতে পারে। তিন নাম্বার কথা হচ্ছে কি হিসাবে, প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে হচ্ছে নাউন ব্যবহৃত হয়। তার মানে এই নাউন ক্লোজ প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবেও ব্যবহৃত হয়, কোনো একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। চার নাম্বার কথা হচ্ছে নাউন অ্যাপোজিশন হিসাবে ব্যবহৃত হয়। অ্যাপোজিশন, অ্যাপোজিশন কি মানে হচ্ছে কোনো একটা নাউনের পরে বসে ঠিক ওই নাউনটাকেই যদি নির্দেশ করে সেটাকেই বলা হয় অ্যাপোজিশন। ওকে, তাহলে অ্যাপোজিশন, এই অ্যাপোজিশন হিসাবেও নাউন ক্লোজ ব্যবহৃত হয়। সবগুলোর একটা করে एग्जांपल যখন দিব তখন হচ্ছে আমরা ক্লিয়ার হয়ে যাব। আপাতত আমরা জানলাম নাউন ক্লোজ চারটা ক্ষেত্রে ব্যবহৃত হয়, সাবজেক্ট হিসেবে নাউন ক্লোজ ব্যবহৃত পারে, অবজেক্ট হিসেবে নাউন ক্লোজ ব্যবহৃত হতে পারে, প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, আর হচ্ছে অ্যাপোজিশন হিসেবে আমাদের নাউন ক্লোজটা ব্যবহৃত হতে পারে। আসেন আমরা একটু দেখি। প্রথমে আমরা দেখি যে সাবজেক্ট হিসেবে কিভাবে নাউন ব্যবহৃত হয়, নাউন ক্লোজ ব্যবহৃত হয়। সাবজেক্ট কি, আমি বললাম যে what he said is not true, সে যেটা বললো সেটা সত্যি নয়। আমি বললাম what he said, এটা হচ্ছে কোন ক্লজের উদাহরণ। দেখেন প্রথম কথা হচ্ছে এটা ক্লজ কিনা, এটা ক্লজ নাকি ফ্রেজ এটাও কিন্তু হতে পারে। এখানে কিন্তু অপশনে দেয়া থাকতে পারে নাউন ক্লজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এভাবে করে দেয়া থাকতে পারে। প্রথম দেখবো আমি এটা ফ্রেজ নাকি ক্লজ। আমরা ক্লজের সূত্র কি জানি বা হচ্ছে সংজ্ঞা কি জানি, একাধিক ওয়ার্ড থাকবে, হোয়াট হি সেড তিনটা ওয়ার্ড আছে, একাধিক ওয়ার্ড আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে ফাইনাইট ভার্ব থাকবে, সেইড ভার্বের 2 নাম্বার ফর্ম, তার মানে ফাইনাইট ভার্ব আছে। সেইড, সেইডের কাজ, বলার কাজ কে করেছে, হি করেছে, হি তার মানে হচ্ছে সাবজেক্ট আছে, তার মানে একাধিক ওয়ার্ড আছে, সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা অবশ্যই একটা ক্লজ। এখন কথা হচ্ছে এটা কোন ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ, এটাই হচ্ছে প্রশ্ন। এখন বলি যে প্রথম কথা তো আমরা শিখলাম যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত পারে, তাহলে ইজ নট ট্রু কোনটা হয়, মানে এটার মানে হচ্ছে এটা সত্যি নয়। কোন জিনিসটা সত্যি নয়, হোয়াট ই সেইড, যেটা সে বলেছিল সেটা সত্যি নয়, তার মানে এটা পুরোটাই একটা সাবজেক্ট, আর সাবজেক্টের কাজ করে কে, নাউন ক্লোজ অবশ্যই সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, এই জন্য এটা একটা নাউন ক্লোজ। নাউন ক্লোজ ডিটেকশনের একটা সুপার শর্টকাট টেকনিক হচ্ছে যে নাউন ক্লোজটা ইট দ্বারা মিলে যায়। ইট দ্বারা আমি যে ক্লোজটা থাকবে এই ক্লোজের জায়গায় যদি আমি ইট বসাই যদি দেখি মিনিং, মানে যে পুরো সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা যদি মিনিংফুলি থাকে তাহলে বুঝবো এটা নাউন ক্লোজ। চোখ বন্ধ করে, যেমন হোয়াট হি সেড ইজ নট ট্রু, আমি যদি এটাকে বলি যে ইট ইজ নট ট্রু, মিলে, অবশ্যই মিলে, ইট ইজ নট ট্রু, এটা সত্যি নয়। তার মানে যেহেতু ইট দ্বারা রিপ্লেস করায় মিনিং হচ্ছে ঠিক থাকতেছে, তার মানে এটা একটা নাউন ক্লোজ। নাউন ক্লোজকে আমরা এভাবে মিলাবো, যেমন আমি বললাম যে আই নো where she lives in, I know where she lives in। এখন আমি এটাকে হচ্ছে ইয়া দিয়ে দিলাম, আন্ডারলাইন করে দিলাম, দিয়ে বললাম যে এটা কোন ক্লজ বা কোন ফ্রেজের উদাহরণ। এখন দেখি প্রথমে যে এটা কি ক্লজ নাকি ফ্রেজ। এখানে একগুচ্ছ ওয়ার্ড আছে, লিভস V1 আছে, তার মানে এটা অবশ্যই হচ্ছে একটা কি ফাইনাইট ভার্ব, শি হচ্ছে এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, একগুচ্ছ ওয়ার্ড, তার মানে এটা একটা ক্লজ। এখন কি ক্লজ, আই নো where she lives in, না বলে আমি বললাম আই নো ইট, মিলে যায় না, অবশ্যই মিলে যায়, আই নো ইট, তার মানে যেহেতু এটা ইট দ্বারা মিলে যায় এটা অবশ্যই তাহলে হয়ে যাবে নাউন ক্লজের উদাহরণ। এভাবে অনেকগুলো দেওয়া যায়, যেমন মানি ইজ হোয়াট মানি ডাজ, এখানে মানি ইজ ইট কমপ্লিমেন্ট হিসাবে। তারপরে হচ্ছে আমি বললাম যে দ্য নিউজ দ্যাট মাই মম ইজ কামিং ইজ নট ট্রু, দ্য নিউজ বাদ দিলাম, ইট ইজ নট ট্রু, মিলে গেল। তার মানে যেই ইয়াগুলাই হচ্ছে কি বলবো, যেই
জায়গাগুলো বা যেই ক্লজ গুলো হচ্ছে আমাদের ইট দ্বারা রিপ্লেস করা যায়, এই ইট দ্বারা রিপ্লেস করা গুলো হচ্ছে আমাদের সাধারণত নাউন ক্লজ হয়। ওকে, বলেন তো দেখি নাউন ক্লজটা ক্লিয়ার কিনা। ওকে, সুমাইয়া আক্তার আপু ক্লিয়ার, কথা পোদ্দার, সুজন ভাই ক্লিয়ার। ওকে, তাহলে সোজা কথায় নাউন যে কাজগুলো করে নাউন ক্লোজেরও কাজগুলো সেম। তার মানে নাউন যে জায়গাগুলোতে আমাদের বসে নাউন ক্লোজও ঠিক সেই জায়গাগুলোতেই বসে। তবে একটা সুপার শর্টকাট নিয়ম হচ্ছে যে নাউন ক্লোজগুলোকে সাধারণত ইট দ্বারা রিপ্লেস করা যায়। আমরা জিরান্ড করেছিলাম, জিরান্ডেরও কিন্তু সেম ছিল যে যে জিনিসগুলোকে বা যে আইএনজি যুক্ত ওয়ার্ডগুলোকে হচ্ছে ইট দ্বারা রিপ্লেস করা যায় সেগুলো সাধারণত জিরান্ড হয়। মনে আছে আপনাদের? জিরান্ড পার্টিসিপেলের কিন্তু একটা ভালো ক্লাস করেছিলাম আমরা। এরপরে আসি অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজ নাউন ক্লোজেরও একদম সেম জিনিস। সরি, নাউন ক্লোজে বলছি, অ্যাডজেক্টিভ ক্লোজ হচ্ছে অ্যাডজেক্টিভের একটা সেম জিনিস। অ্যাডজেক্টিভ কি? আমরা জানি যেই জিনিসে নাউন সম্পর্কে মানে অতিরিক্ত তথ্য দেয় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। একটা নাউনের সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেই ক্লোজটা নাউনের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যাডজেক্টিভের হচ্ছে একটা ওয়ার্ড আর অ্যাডজেক্টিভের ক্লোজে হচ্ছে একাধিক ওয়ার্ড থাকবে, যেখানে একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। এই হচ্ছে পার্থক্য, তাছাড়া কিছু নাই। যেমন আমি বললাম যে মুক্তি হু lives in Rangpur is my friend. Is my friend. এখানে দিয়ে দিছে হচ্ছে who lives in রংপুর, এখানে নিচে দাগ দিয়ে দিছে, দিয়ে বলছে এটা কোন ক্লজ বা ফ্রেজের উদাহরণ। ওকে, আমাদেরকে বলছে ফার্স্ট কথা হচ্ছে এটা ক্লজ না ফ্রেজ আমরা কিভাবে ডিটেক্ট করব? একগুচ্ছ ওয়ার্ড আছে, লিভস হচ্ছে এখানে V1 আছে, হু হু লিভ ইন রংপুর, তাহলে হু এখানে হচ্ছে সাবজেক্ট হিসেবে আছে, তার মানে এটা অবশ্যই একটা ক্লজ। এখন কি ক্লজ দেখি তো, মুক্তি হু লিভস ইন রংপুর, যে রংপুরে বাস করে ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। তাহলে যে রংপুরে বাস করে এই কথাটা কার সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়? অবশ্যই মুক্তির সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়। আর এখানে মুক্তি অবশ্যই একটা হচ্ছে নাউন, তাহলে নাউন সম্পর্কে বা প্রোনাউন সম্পর্কে যে এক্সট্রা তথ্য দেয় সেই তো অ্যাডজেক্টিভ। তাহলে এই পুরা জিনিসটা যেহেতু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে আর এটা যেহেতু একটা ক্লজ, এই জন্য এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? তার মানে যেই ক্লজগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেগুলাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এবং অ্যাডজেক্টিভের মতো কারা কাজ করে? যারা নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়। আমি বললাম যে আই ওয়াজ born in ঢাকা which is an old town, which is an old town, which is an old town, এটা নিচে আমাদের দাগ দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে এটা কোন ক্লজ। আমরা এতক্ষণ ক্লজ কিনে ফেলছি, ওখানে দেখাই যাচ্ছে যে হুইচ হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে একটা ভার্ব, তার মানে একগুচ্ছ ওয়ার্ড আছে, এটা অবশ্যই একটা ক্লজ। এখন কি ক্লজ দেখেন, আই বর্ন ইন ঢাকা, আমি ঢাকায় জন্মগ্রহণ করেছি, হুইচ ইজ অ্যান ওল্ড টাউন, যেটা একটা পুরাতন শহর। এই যেটা একটা পুরাতন শহর, এটা কার সম্পর্কে বলা হয়েছে? এটা কিন্তু ঢাকার সম্পর্কে বলা হয়েছে। তার মানে এই ঢাকা হচ্ছে একটা নাউন, আর এই নাউন সম্পর্কে যে এক্সট্রা তথ্য দেয় সেই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এখানে যেহেতু এটা একটা ক্লজ সেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? অ্যাডজেক্টিভ ক্লজের কয়েকটা ব্যতিক্রম আছে, এটা যখন আপনারা বইয়ে পড়বেন তখন দেখবেন। এখানে আমি ব্যতিক্রমগুলো আলোচনা করছি না, ওগুলা পড়ার সময় একটু করে রুলসগুলো দেখে নিলেই মোটামুটি ভাবে হয়ে যাবে। ওকে, আমি হচ্ছে বেসিকটা দেওয়ার এখানে ট্রাই করছি, আর বাকি যে একটু এক্সেপশনগুলো আছে এই এক্সেপশনগুলো আমাদের একটু দেখে নিতে হবে, অথবা একদম টিএম বা ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে, তাহলেই হয়ে যাবে। এরপরে যেটা আমরা যাব সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে,
এখন হচ্ছে আমরা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ করব। অ্যাডভার্বিয়াল ক্লজ কি? যে জিনিসগুলা অ্যাডভার্বের কাজ করবে অ্যাডভার্বিয়াল ক্লজ। সোজা কথায় যেগুলা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে ওই অ্যাডভার্বের জায়গায় যদি কোনো ক্লজ হয় তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন অ্যাডভার্বিয়াল ক্লজ কি? অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব আমরা অলরেডি জানি যে যে জিনিসগুলোকে এতদিন আমরা জানতাম যে যে জিনিসগুলো ভার্বকে মডিফাই করে তাদেরকে অ্যাডভার্ব বলা হয়, কিন্তু আসলে অ্যাডভার্ব শুধু ভার্বকে মডিফাই করে না। অ্যাডভার্ব একটা নাউন আর প্রোনাউন বাদে মোটামুটি সবাইকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। অর্থাৎ অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব নিজে একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব একটা প্রিপোজিশনকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব একটা কনজাংশনকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব একটা ফুল সেন্টেন্সকে মডিফাই করতে পারে। কিভাবে ফুল সেন্টেন্সকে কিভাবে মডিফাই করে? আমি বললাম আনফরচুনেটলি হি মিসড দ্য ট্রেন। আনফরচুনেটলি হি মিসড দ্য ট্রেন। হি মিসড দ্য ট্রেন একটা ফুল সেন্টেন্স। এটাকে হচ্ছে আনফরচুনেটলিটা পুরোপুরি ভাবে মডিফাই করে ফেললো। সে কি করলো? ট্রেনটা মিস করলো। কিভাবে মিস করলো? আনফরচুনেটলি মানে হচ্ছে দুর্ভাগ্যক্রমে মিস করলো। এই যে দুর্ভাগ্যক্রমে একটা ফুল সেন্টেন্সকে মডিফাই করছে, তার মানে অ্যাডভার্ব একটা ফুল সেন্টেন্সকে মডিফাই করতে পারে। ওকে, আবার আমি বললাম যে হি ইজ ভেরি গুড বয়। দেখেন বয় সম্পর্কে এক্সট্রা তথ্য কি দিছে? গুড দিছে। বয় একটা নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয় হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে গুড একটা অ্যাডজেক্টিভ। এখন কেমন গুড আমি প্রশ্ন করলাম, উত্তর আসবে ভেরি গুড, খুব ভালো। তার মানে এই যে কেমন অ্যাডজেক্টিভের সম্পর্কে এই ভেরিটা যে এক্সট্রা তথ্য দিচ্ছে, তার মানে এটা একটা অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্ব যে শুধু ভার্বের সম্পর্কে এক্সট্রা তথ্য দেয় তা না, অ্যাডভার্ব হচ্ছে একটা অ্যাডজেক্টিভ সম্পর্কে এক্সট্রা তথ্য দিতে পারে। ওকে, আর এই যে অ্যাডভার্বের কাজগুলো, যখন একটা অ্যাডভার্ব যখন ফুল একটা ক্লজ করবে, একটা ওয়ার্ড না করে যখন একটা ফুল ক্লজ করবে, তখনই সেটাকে বলবো আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন আমি বললাম যে আরেকটা কথা, ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কত সময়, তারপরে হচ্ছে কতক্ষণ, এগুলা দ্বারা যদি প্রশ্ন করে আমরা অ্যান্সার পাই, কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, এগুলা দ্বারা প্রশ্ন করে অ্যান্সার যদি পাই তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন আমি বললাম আই উইল গো where he lives এর নিচে দাগ দিয়ে বলছে যে এটা কোন ধরনের ক্লজ। আই উইল গো আমি যাব, কোথায় যাব? where he go। এই যে কোথায় দ্বারা প্রশ্ন করে হচ্ছে অ্যান্সার পেলাম আমি। ভার্বকে কখন, কোথায়, কতটুকু, কিভাবে, কেন, এগুলা দ্বারা প্রশ্ন করে যখন আমরা উত্তর পাবো সেটা অ্যাডভার্ব। আর যেহেতু এখানে এটা ক্লজ আছে, তার মানে এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আই উইল গো আমি যাব, কোথায় যাব? where he lives সে যেখানে বাস করে সেখানে যাব। তার মানে কোথায় দ্বারা প্রশ্ন করে যেহেতু আমরা এই ক্লজটার উত্তর পেয়ে যাচ্ছি, তার মানে এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তাহলে এই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজের একটা নিয়ম। আর আরেকটা নিয়ম আছে অ্যাডভার্বিয়াল ক্লজের, এটা একটু জেনে নেই। অনেকগুলা হচ্ছে মার্কার আছে, যেমন হচ্ছে এই যে আমাদের যে ডিপেন্ডেন্ট ক্লজ করার ক্ষেত্রে যে মার্কারগুলো আছে, এই মার্কারগুলো যদি সাধারণত থাকে কোনো কিছুর সাথে অ্যাড, তাহলে সেই ক্লজগুলো এবং এগুলোকে যদি ইফ দ্বারা রিপ্লেস করা না যায় তাহলে সেগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ বলা হয়। মার্কারগুলো কি কি? দো, অলদো, তারপরে আছে হচ্ছে আফটার, বিফোর, তারপরে হচ্ছে as, since, because, as, since, because, as long as soon as long as, তারপরে so that, if, while, whenever, তারপর হচ্ছে as much as, wherever। এগুলা যদি মার্কারগুলো বিভিন্ন সেন্টেন্সের মধ্যে থাকে, এই সেন্টেন্সগুলোর দ্বারা যুক্ত অংশটুকু সাধারণত অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। যেমন আই উইল গো ওয়্যার, আচ্ছা এটা তো লিখলাম। যেমন হচ্ছে though he was fit he was not qualified, though
he was fit, he was not qualified। দেখেন এই যে দো হি ওয়াজ ফিট, এই জায়গাটা নিচে দাগ দিয়ে বলবো এটা কোন ধরনের ক্লজ। এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন? কারণ এই যে দো অলদো দ্বারা শুরু হওয়া অংশটুকু ডিপেন্ডেন্ট অংশটুকু হচ্ছে এটার সাথে যুক্ত আছে। এটা ছাড়াও আমাদের কিন্তু মিনিং অনুযায়ী এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। কেমন করি? হি ওয়াজ নট কোয়ালিফাইড, সে কোয়ালিফাই হয়নি। আমি যদি বলি কেন কোয়ালিফাই হয়নি, যদিও সে ফিট ছিল তারপরেও কোয়ালিফাই হয়নি, সে কোয়ালিফাই হয়নি। কেন কোয়ালিফাই হয়নি? যদিও সে ফিট ছিল। এ হচ্ছে এই যে কারণটা বুঝাইলো এখানে। কেন দ্বারা প্রশ্ন করে আমি যেহেতু এটার উত্তর পেলাম, কেন, কোথায়, কিভাবে, কতটুকু, এগুলো দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। শুধু এটা না, এটার সাথে সাথে আমরা এই যে ক্লজ মার্কার গুলা যেগুলো আছে এগুলো হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড গুলা। এই ওয়ার্ড গুলো দ্বারা যুক্ত অংশটুকু যদি হচ্ছে আমাদের ইয়ার নিচে থাকে, মানে আন্ডারলাইন আকারে থাকে, এই অংশগুলো সাধারণত অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। যেমন দো, although, after, before, as, since, because, as soon as long as, so that, if, while, whenever, as much as, whatever, এগুলো আর কি। ওকে, যেমন আরো কয়েকটা উদাহরণ, যে he runs faster than you do। এই যে then you do, এই then এর কারণে এইটুকু জায়গা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে। though the video is better than the previous video was, এই যে then এর কারণে এইটুকু জায়গা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে ক্লজ সম্পর্কিত একটু আইডিয়া। আর বাকি যে দুই ধরনের তিন ধরনের ক্লজ আছে এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, আসে না। আসলে হচ্ছে এই অ্যাডভার্বিয়াল ক্লজ, নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ, এগুলাই হচ্ছে বিসিএস এর মধ্যে আসে। বলেন তো যতটুকু আলোচনা করলাম এতটুকু মোটামুটি ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। ক্লজ অফ ফ্রেজ মোটামুটি ভাবে সহজ জিনিস, কিন্তু এখান থেকে একটা মার্ক আসার সম্ভাবনা প্রবল। মধু দ্বারা আপডেট বলে না উনি সবসময়, যে প্রবল আসার সম্ভাবনা প্রবল, রেজাল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, এই প্রবল আর কি এখান থেকে। এই ফ্রেজ ক্লজের মধ্যে কিছু জিনিস এক্সেপশন থাকে, হ্যাঁ, বিশেষ করে এই অ্যাডভার্বিয়াল ক্লজ আর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে কিছু জিনিস দেখবেন এক্সেপশন আছে। এই এক্সেপশন জিনিসগুলো একটু ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করবেন, এগুলো বারবার একটু লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলেই হয়ে যাবে। বাকিগুলো আমি যেগুলোর কথা বললাম এই কথাগুলো মানে গুলোর মাধ্যমেই মিলে যাবে। কিছু জিনিস আছে, অল্প কিছু জিনিস আছে যেগুলো একটু এক্সেপশন আছে, এই এক্সেপশন গুলো আমরা নিজের মতো করে দেখে নেব। প্লেস, টাইম, ম্যানার, অ্যাডভার্বের এগুলো লাগবে না। এগুলো তো সবকিছুই ওই তো কেন, কিভাবে, এগুলো তো অ্যাডভার্বেল। আপনি প্রকারভেদগুলা বলতেছেন না আমি আপু। অ্যাডভার্বের প্রকারভেদ অনুযায়ী এখানে হচ্ছে ওইভাবে করে মানে ক্লজের অ্যাডভার্বিয়াল ক্লজের প্রকারভেদ কখনো আসবে না। ডিরেক্ট শুধু আইডেন্টিফাই করতে হবে আমাদের এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ নাকি নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ, এইটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। ওইটার ভিতরেও যে আবার ওই যে ইয়াগুলো আছে, ক্লাসিফিকেশন গুলো আছে, সাব ক্লাসিফিকেশন গুলো আছে, এগুলো কখনো ওইভাবে পরীক্ষার মধ্যে আসবে না। ওগুলা শুধু অ্যাডভার্বের ক্ষেত্রে আসে, শুধু অ্যাডভার্ব যেখানে আছে, অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে না। এমপিআরটি যেটাকে বলা হয় আর কি, ম্যানার, প্লেস, তারপর হচ্ছে রিজন, টাইম। ওকে, এবার আসি ফ্রেজ। ফ্রেজ কি? ফ্রেজও একগুচ্ছ ওয়ার্ড, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এখানে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব একসাথে থাকা যাবে না। এটা হচ্ছে একগুচ্ছ ওয়ার্ড, একগুচ্ছ ওয়ার্ড। কিন্তু ক্লজে যেমন সাবজেক্ট ছিল প্লাস ফাইনাইট ভার্ব ছিল, এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব কখনো একসাথে থাকবে না। হয় সাবজেক্ট থাকবে, না হলে ফাইনাইট ভার্ব থাকবে, অথবা একটাও থাকবে না, কিন্তু একসাথে কখনো সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকবে না। যেমন আমি বললাম সিম্পলি আই লাভ
ইউ, এখানে আই সাবজেক্ট, লাভ হচ্ছে ভার্ব। এটা পুরাটাকে যদি বলি আমি কি এটা ক্লজ না ফ্রেজ? অবশ্যই এটা একটা ক্লজ, কারণ এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। কিন্তু আমি বললাম দা লিটল বয়, লিটল বয়, দা লিটল বয়, এইটুকু আমি বললাম। এখন দেখেন তো দা লিটল বয় এটা কিন্তু একটা সাবজেক্ট হতে পারে, কিন্তু এটার পরে কোনো ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে? নাই। কিন্তু এটা কিন্তু ঠিকই একগুচ্ছ ওয়ার্ড। তার মানে যেহেতু এখানে একগুচ্ছ ওয়ার্ড আছে কিন্তু সাবজেক্ট ফাইনাইট ভার্ব একসাথে নাই, সুতরাং হচ্ছে এটা একটা ফ্রেজের উদাহরণ। তাহলে আমি বললাম যে দা লিটল বয় হ্যাজ ফোনড দা লেডি, ছোট বালকটা মহিলাটাকে ফোন করলো। ওকে, দা লিটল বয় হ্যাজ ফোন দা লেডি। দেখেন এখানে দা লিটল বয় এটা সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, কিন্তু এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, তার মানে এটা একটা ফ্রেজ। আমি বললাম হ্যাজ ফোনড, এটা একটা ফাইনাইট ভার্ব, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু দেখতে পাচ্ছি এটা একটা ফাইনাইট ভার্ব, কিন্তু এটা কি কোনো সাবজেক্ট আছে? না, তার মানে শুধু হ্যাজ ফোনড এই জায়গাটুকু একটা ফ্রেজ। দা লেডি এটা অবশ্যই একটা নাউন, একটা সাবজেক্ট হতে পারে, কিন্তু এখানে কোনো নির্দিষ্ট ইয়া আছে, ভার্ব আছে কোনো? ফাইনাইট ভার্ব নাই, তার মানে এটা একটা ফ্রেজ। তার মানে এটা পুরাটা যদি একটা ক্লজ হয়, যে দা লিটল বয় হ্যাজ ফোনড দা লেডি, এটা পুরাটাকে একটা আমরা ক্লজ বলতে পারি। আর এই একটা ক্লজের মধ্যে দেখেন তিনটা ফ্রেজ আছে, তার মানে ফ্রেজ হচ্ছে ক্লজের চেয়েও একটা ক্ষুদ্র অংশ বলতে পারি, একগুচ্ছ ওয়ার্ড যেখানে কখনোই সাবজেক্ট আর হচ্ছে ফাইনাইট ভার্ব একসাথে থাকবে না। হয় সাবজেক্ট থাকবে, না হলে ফাইনাইট ভার্ব থাকবে, না হলে সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব না কিছুই না থেকে শুধুমাত্র একাধিক ওয়ার্ড থাকবে। এটাই হচ্ছে ফ্রেজ। তাহলে ক্লজ আর ফ্রেজের মধ্যে মেইন পার্থক্যটা বা ডিফারেন্সটা কোথায়? ক্লজ আর ফ্রেজের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে যে ক্লজের মধ্যে একগুচ্ছ ওয়ার্ড থাকবে, ফ্রেজের মধ্যেও একগুচ্ছ ওয়ার্ড থাকবে, দুইটা সিমিলার। পার্থক্য হচ্ছে ক্লজের মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, আর ফ্রেজের মধ্যে একটা সাবজেক্ট থাকবে অথবা একটা ফাইনাইট ভার্ব থাকবে অথবা একটাও থাকবে না, কিন্তু সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব কখনো একসাথে থাকবে না। এটাই হচ্ছে ফ্রেজের বৈশিষ্ট্য। এখন ফ্রেজ কত প্রকার? ফ্রেজ হচ্ছে 7 প্রকার। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, তারপর প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ। এখন এইগুলার ব্যবহার কি? এইগুলার ব্যবহার সেম পার্টস অফ স্পিচের ব্যবহার, মানে নাউন যেখানে বসতো সেখানে যদি একাধিক ওয়ার্ড নাউনের কাজ করে তাহলে সেটা নাউন ফ্রেজ, অবশ্যই সেখানে কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব একসাথে থাকা যাবে না। তারপরে অ্যাডজেক্টিভ ফ্রেজ কি? অ্যাডজেক্টিভের কাজ যেটা করে, তার মানে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে যেটা, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং নাউন বা প্রোনাউনকে একটা ওয়ার্ড মডিফাই না করে কয়েকটা ওয়ার্ড যদি মডিফাই করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে ভার্ব ফ্রেজ কি? যেটা হচ্ছে যে ফ্রেজটা পুরোটা মিলে ভার্ব করবে। ভার্ব আর ফ্রেজ কিছু কিন্তু আমরা এমনিতেই জানি যে গ্রুপ ভার্বগুলো সাধারণত যেগুলো আছে এগুলো হচ্ছে ভার্ব ফ্রেজ হিসেবে কাজ করে। এরপরে আছে হচ্ছে যেমন হচ্ছে কোনগুলো, এই যে ইউ শুড হ্যাভ হ্যাড এ কার, তোমার একটা গাড়ি থাকা উচিত ছিল। এই যে শুড হ্যাভ হ্যাড এই পুরাটাই কিন্তু একটা ভার্ব, কিন্তু এই ভার্বটা যেহেতু তিনটা ওয়ার্ড মিলে একটা ভার্ব হয়েছে তার মানে এটাকে আমরা একটা ভার্বাল ফ্রেজ বলতে পারি। যেমন ইট হ্যাজ বিন স্নোয়িং সিন্স মর্নিং, সকালবেলা থেকে স্নোফল হচ্ছে বা কি তুষার পড়ছে, তাহলে হ্যাজ বিন স্নোয়িং এই পুরা জায়গাটাই কিন্তু একটা ভার্ব, কিন্তু যেহেতু একাধিক ওয়ার্ড এই জন্য এটাকে শুধু আমরা ভার্ব না বলে ভার্বাল ফ্রেজ বলবো। ওকে, তাহলে গেল নাউন ফ্রেজ। কয়েকটা আমরা সবগুলোর একটা করে একটু উদাহরণ দেখি চলে। নাউন ফ্রেজের ক্ষেত্রে আমি বললাম এ লিটল গার্ল ইজ সুইমিং ইন দ্য পন্ড, একজন ছোট্ট বালিকা, একটা ছোট্ট বালিকা হচ্ছে ইয়ার মধ্যে সাঁতার কাটছে, পন্ডে বা পুকুরে সাঁতার কাটছে। এখন এই লিটল গার্ল এটা হচ্ছে আমাদেরকে বলছে এটা কি নাউন ফ্রেজ নাকি নাউন ক্লোজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ক্লোজ। প্রথমে দেখি এটা ফ্রেজ নাকি হচ্ছে ক্লোজ। এ লিটল গার্ল তিনটা ওয়ার্ড আছে, এ লিটল গার্ল এটা একটা ভার্ব সাবজেক্ট হতে পারে কিন্তু এখানে কোনো ভার্ব নাই, তার মানে অবশ্যই এটা একটা ফ্রেজ। এখন কি ফ্রেজ দেখেন, আমি ওই যে নাউন ক্লজ যেমন ইট দ্বারা রিপ্লেস করা যায়, নাউন ফ্রেজও রিপ্লাই করা যায়। ইট ইজ সুইমিং ইন দ্য পন্ড ইট দ্বারা রিপ্লেস করা যায় না, যেহেতু ইট ইজ সুইমিং ইন দ্য পন্ড ইট দ্বারা রিপ্লেস করা যায়, এটা একটা নাউনের কাজ করছে, আর এটা হচ্ছে অবশ্যই একটা ক্লোজ নয়, এটা একটা ফ্রেজ, অতএব এটা একটা নাউন ফ্রেজ। ওকে, সেম ভাবে আমি যদি বলি অ্যাডজেক্টিভ ফ্রেজের কথা, তাহলে I saw a duster on the table. তাহলে দেখেন I saw a duster সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে on the table, ডাস্টারটা কোথায়? on the table. ওকে, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে with a pursue in her hand she meet me,
তার মানে তার হাতে একটা পার্সেল সহ সে আমার সাথে মিট করলো। তাহলে এই যে সে সম্পর্কে কিন্তু এক্সট্রা তথ্য দিচ্ছে উইথ এ পার্সেল ইন হার হ্যান্ড। তার মানে এটা হচ্ছে অবশ্যই একটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য টাইগার কিল্ড বাই দ্য পিপল দ্য টাইগার কিল্ড বাই দ্য ম্যান ওয়াজ রেয়ার। তার মানে হচ্ছে দ্য টাইগার কিল্ড বাই দ্য ম্যান, দ্য টাইগার কিল্ড বাই দ্য ম্যান, টাইগারটা কে ছিল? এই যে কিল্ড বাই দ্য ম্যান, মানুষের মাধ্যমে যে মানে মানুষ যে টাইগারটাকে মারছে, টাইগার সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে হচ্ছে কিল্ড বাই দ্য ম্যান ওয়াজ রেয়ার। এটা খুব রেয়ার। মানে সোজা বাংলা কথায় যে নাউনের সম্পর্কে যে এক্সট্রা তথ্য দেবে যে কয়েকটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হিসাবে কাজ না করে, সেগুলা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে কাজ করবে। ওকে, তারপরে আমরা কোথায় ছিলাম? ভার্ব ফ্রেজ তো আমি বললামই, যখন হচ্ছে ওই ভার্ব গুলো হচ্ছে 2-3টা ওয়ার্ড মিলে যে ভার্ব গুলো হয় সেগুলো সাধারণত ভার্ব ফ্রেজ হিসাবে কাজ করে। এরপর হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ কি? প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হবে, প্রিপোজিশন দিয়েই শেষ হবে, এরকম যদি কোনো কিছু হয় তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ। আর হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হবে, আর হচ্ছে নাউন বা প্রোনাউন দিয়ে যদি শেষ হয় সেটাও প্রিপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ প্রিপোজিশন দিয়ে শুরু প্লাস সামথিং সামথিং প্লাস প্রিপোজিশন অথবা নাউন। তার মানে প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ, অথবা নাউন দিয়ে যদি শেষ হয় কোনো কিছু তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন I will go there with a view to meeting him. I will go there with a view to meeting him. তাহলে with a view to দিয়ে আমাদেরকে বলছে যে এটা কোন ফ্রেজের উদাহরণ। with a view to একগুচ্ছ ওয়ার্ড, যেহেতু এখানে সাবজেক্ট বা ইয়া নাই, তার মানে এটা একটা ফ্রেজ। কোন ফ্রেজের উদাহরণ? দেখেন, with একটা প্রিপোজিশন, to একটা প্রিপোজিশন, তার মানে প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ। অতএব এটা অবশ্যই একটা কি একটা প্রিপোজিশনাল ফ্রেজ। সাধারণত এই যে উইথ এ ভিউ টু, বাই, ডিড অফ, ইন ফ্রন্ট অফ, এট দ্য পয়েন্ট অফ, ইন অ্যাকর্ডিং উইথ, তারপর ইন লিউ উইথ, এই যে ইয়াগুলো আছে যে ওই কিছু টার্ম আমরা পড়ছি না, এগুলার ব্যতিক্রম ক্ষেত্রে হচ্ছে টু এর পরে ইয়ে হয় যে আইএনজি হয় যে, এই টার্মগুলো সাধারণত প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে কাজ করে। অথবা অনেক সময় হচ্ছে অন দ্য টেবিল, অন দা টেবিল, TABLE শুধু লেখা আছে অন দা টেবিল, এটা কোন ফ্রেজের উদাহরণ? অন প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, টেবিল নাউন দিয়ে শেষ হয়েছে, তার মানে এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে প্রিপোজিশনাল ফ্রেজ সম্পর্কে দুইটা কথা। প্রথম কথা হচ্ছে যে প্রিপোজিশন দিয়ে শুরু হতে পারে, প্রিপোজিশন দিয়ে শেষ হবে, তাহলে সেটা প্রিপোজিশনাল ফ্রেজ। আরেকটা ক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজ হয়, সেটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হয় কিন্তু নাউন বা প্রোনাউন দ্বারা শেষ হয়, তখনও সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, এরপরে আছে হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ কোনো কথাই না, যেগুলা কনজাংশন সেগুলাই যদি মানে একাধিক ওয়ার্ড দ্বারা যদি কনজাংশন কোনো সৃষ্টি হয় সেগুলো হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। একাধিক ওয়ার্ড কি? এই যে সো দ্যাট, অ্যাজ ইফ, অ্যাজ ওয়েল অ্যাজ দো, নট অনলি বাট অলসো, আইদার ওয়ার, নাইদার নর, অ্যাজ সুন অ্যাজ ডট 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 অ্যাজ, এগুলো সবগুলোই হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। যেমন হি ইজ লার্নিং সো দ্যাট হি ক্যান গো টু কানাডা, সে শিখছে যাতে করে সে কানাডা যেতে পারে। এখানে সো দ্যাট কিন্তু এমনিতে একটা কনজাংশন, যেহেতু এখানে সো দ্যাট দুইটা ওয়ার্ড আছে, একগুচ্ছ ওয়ার্ড, এই জন্য এটা একটা কনজাংশনাল ফ্রেজ। এখানে যদি কনজাংশন শুধু উত্তর থাকে তাও উত্তর, যদি কনজাংশনাল ফ্রেজ উত্তর থাকে তাহলে কনজাংশনাল ফ্রেজ। ওকে, তারপরে হচ্ছে হি বিহেভস অ্যাজ ইফ শি ওয়্যার অ্যান অ্যাক্ট্রেস লাইক প্রিয়াঙ্কা চোপড়া, মানে সে এমন আচরণ করে যেন সে হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার মতো একজন অভিনেত্রী। তাহলে শি বিহেভস অ্যাজ ইফ, তাহলে অ্যাজ ইফটা এখানে যেহেতু একটা কনজাংশন হিসেবে কাজ করছে আর একাধিক ওয়ার্ড থাকার কারণে এটা একটা কনজাংশনাল ফ্রেজ হিসেবে কাজ করছে। ওয়ার্ক হার্ড অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান, ও মানে পরিশ্রম করো যতটুকু তুমি পারো। এখানে অ্যাজ লং অ্যাজ একটা কনজাংশন, যেহেতু অ্যাজ লং অ্যাজ একাধিক ওয়ার্ড হিসেবে কাজ করছে তাহলে এটা একটা কনজাংশনাল ফ্রেজ। সেম ভাবে ইন্টারজেকশনে হচ্ছে যে ওয়ার্ডগুলো দিয়ে ওয়াও, প্রিটি, তারপরে হচ্ছে এলাস, এগুলা যেমন কনজাংশন হিসেবে কাজ করে, ইন্টারজেকশন হিসেবে কাজ করে, কিন্তু এই ওয়ার্ডগুলোয় যদি একাধিক ওয়ার্ড দ্বারা এক্সপ্রেশনটা প্রকাশ পায় তাহলে সেটা কনজাংশন ইন্টারজেকশনাল হচ্ছে ফ্রেজ হয়ে যায়। যেমন এখানে উদাহরণ আছে যে হোয়াট এ পিটি ইউ আর স্টিল এ পোর গাই, কি আশ্চর্য তুমি এখনো আগের মতো গরিবই আছো, তুই আগের মতো গরিবই আছিস। তো এরকম আর কি ব্যাপারটা। হোয়াট এ পিটি, এখানে যেহেতু একটা একাধিক ওয়ার্ড আছে, হোয়াট এ পিটিটা এখানে একটা ইন্টারজেকশনাল ফ্রেজ। তারপরে ও মাই গড হোয়াট আর ইউ স্পিকিং অ্যাবাউট, ও মাই গড তুমি কি সম্পর্কে কথা বলছো, তার মানে ও মাই গড যেহেতু এখানে একটা একাধিক ওয়ার্ড আছে তার মানে এটা হচ্ছে একটা ইন্টারজেকশনাল ফ্রেজ।
মানে ইন্টারজেকশনও যা জিনিস, শুধু যদি একের পরিবর্তে একাধিক ওয়ার্ড থাকে তাহলে সেটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ হয়ে যাবে। এগুলো তেমন আসে না, নাউন, প্রোনাউন, সরি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশনাল ফ্রেজ, এই কয়েকটা ফ্রেজই হচ্ছে আমাদের বিসিএস এর জন্য বেশি ইম্পর্টেন্ট, ওই জন্য ওগুলো একটু ডিটেল পড়বেন। আর এগুলো আমি যেগুলো বললাম একটু করে দেখলেই হবে। ও মাই গশ, আই এম নট ডুইং দিস, ও ও মোর আল্লাহ, আমি এটা কত করব না, এটা তার মানে ও মোর আল্লাহ যেটুক জায়গা আছে এইটুক জায়গা হচ্ছে একটা ইন্টারজেকশনাল ফ্রেজ। এই হচ্ছে ফ্রেজ সম্পর্কিত যাবতীয় আলোচনা। তাহলে ক্লোজ আর ফ্রেজ সম্পর্কিত যাবতীয় আলোচনা মোটামুটি ভাবে করে ফেললাম। এইটুকুই হচ্ছে মানে বোঝার বিষয় ছিল। এরপরে কিছু এক্সেপশন দেয়া আছে, এই এক্সেপশন গুলো বইয়ের মধ্যে উদাহরণের মধ্যে পেয়ে যাবেন। আমি আলাদাভাবে লিখে রাখি না, এই জন্য আপনাদের সাথে আলোচনা করতে পারলাম না। তবে এগুলো হচ্ছে সুন্দরভাবে সবখানে মানে ইয়াই আছে। সবচেয়ে বেশি এক্সেপশন বা হচ্ছে একটু কনফিউশন ক্রিয়েট হবে অ্যাডভার্বিয়াল ক্লজ আর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে। এই দুইটা জায়গায় একটু ভালো করে দেখবেন, মানে গভীরভাবে একটু নিজেরাই পর্যালোচনা করবেন যে কেন এটা অ্যাডজেক্টিভ হলো, কেন এটা অ্যাডভার্বিয়াল হলো। দুই তিনটা যদি এরকম ভাবে একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে ইনশাআল্লাহ কনফিউশন গুলো ক্রিয়েট হয়ে যাবে। ওকে, হোপফুলি ইউ অল আন্ডারস্ট্যান্ড। বলেন এখন আমাকে ক্লিয়ার কিনা। পুরো আলোচনাটা বুঝে থাকলে একটু অল ডান লিখেন দেখি। পুরোটা বুঝলে একটু অল ডান লিখেন। ওকে, অল ডান। all done, all done, all done. ওকে, সোনিয়া একটা ক্লাসটা ভালো ছিল, থ্যাংক ইউ। ফ্রেজ আর ক্লোজ খুব ছোট ছোট দুইটা জায়গা, কিন্তু আমি যতটুকু বললাম এগুলোর বাইরে আমি শুধু একটা কথাই বললাম যে কিছু এক্সেপশন আছে। এছাড়া মোটামুটি ভাবে আমাদের আমার কথার মধ্যেই মোটামুটি ভাবে পাবেন। এগুলা এত বেশি অনেকেই অনেক পেঁচায় পেঁচায় অনেক আলোচনা করে, এত পেঁচানো আলোচনার দরকার নেই। আমি যতটুকু বললাম ইনশাল্লাহ এগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। সাথে খুব এক্সেপশন গুলো একটু দেখে নেবেন। এই দুইটা জায়গায় একটু করলেই আমাদের মোটামুটি ভাবে একটা মার্ক কনফার্ম হওয়ার একটা পসিবিলিটি আছে, কারণ বেশিরভাগ সময় হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে বিসিএস এ অন্ততপক্ষে। ওকে, তাহলে ভাইয়া সার্কুলার তো দিবে, ক্যাডার চয়েস নিয়ে কনফিউশন হয়, একটা যদি ভিডিও বানাতেন ভাই ক্যাডার চয়েস নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমার আসলে একটা প্ল্যান আছে ক্যাডার চয়েস নিয়ে একটা ভিডিও বানানোর। আমি ক্যাডার চয়েস নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ বানাবো। ভিডিওটা ইনশাল্লাহ দেখলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ক্যাডার চয়েস নিয়ে। আর কিছু? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে। আর খুব তাড়াতাড়ি আপনাদের এক্সাম গুলো শুরু করে দেব। ভাইয়া হচ্ছে ইয়াতে একটু আছে, ময়মনসিংহে আছে, ওনার কিছু পেপারস এর জন্য আসার সাথে সাথেই হচ্ছে এক্সাম গুলো শুরু করে দেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হুম হুম, আচ্ছা।